সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ায়। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় সে লক্ষ্য পূরণের প্রত্যয় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার পূরণে করাই হবে আমাদের আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য। সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাপারে প্রিয় দেশবাসী, আমরা গত দেড় দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের তারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে এবং বাস্তবায়নের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। ইতিমধ্যে সবগুলো কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই কমিশনেরও কাজগুলো সমন্বয় করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করে, যার নেতৃত্বে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে, যা যাচাইপূর্বক দ্রুত বাস্তবায়ন করা হবে। ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনার সংস্কার করা হচ্ছে। এই ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীরগতি হ্রাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলা মোকদ্দমাগুলো হ্রাস করা এবং ভূমি সেবাকে সহজীকরণ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে। অটোমেটেড ভূমি ব্যবস্থার আওতায় ভূমি সেবা ডিজিটালাইজ করা হয়েছে। ভূমি প্রশাসন সকল সেবা পরিকাঠামোকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থার সংস্কার। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বিচার ব্যবস্থার উন্নয়ন সংস্কারের জন্য সারা দেশের অধস্তন আদালতসমূহ তত্ত্বাবধান করার জন্য হাইকোর্ট বিভাগের 13 জন মাননীয় বিচারপতি সমন্বয়ে 13টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সরকার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। নিরাপত্তা ও সুরক্ষা সেবার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি। সুরক্ষা সেবার মনোনয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত তুলে দেওয়া হয়েছে। কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন 2025 প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আর্থিক খাতের পুনর্গঠন ও সংস্কারে আমরা কার্যক্রম নিয়েছি। বিগত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। 5 আগস্ট 2024 রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সকল ঝুঁকি সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। সংস্কারের অংশ হিসাবে 3টি টাস্কফোর্স গঠন করেছে, যার প্রধান উদ্দেশ্য ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির ভিত্তি করে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত মান পর্যালোচনা করা,
দ্বিতীয়ত, নীতি ও প্রবিধানসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং তৃতীয়ত, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। প্রিয় দেশবাসী, বিগত সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের পুঁজিবাজারে পুনরায় গতি ফিরিয়ে আনার লক্ষ্যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারের অন্তর্ভুক্তকরণ, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহ প্রদান, বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন, অনিয়মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমাতে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সেবার উন্নয়নের জন্য সরকারের নীতি ও কর্মনীতির সাথে সংযোগ স্থাপনের জন্য বর্তমানে সকল মন্ত্রণালয় ও বাজেট অধিদপ্তরের বাজেট প্রণয়নের কাজ আইবাস এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। আইবাস সিস্টেমের ব্যবহার করে বর্তমানে প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারী ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাচ্ছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে ইএফটি ব্যবহার করা হচ্ছে। সরকারের অনুদান ও সাহায্য মঞ্জুরির সঠিক তথ্য সংগ্রহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে 172টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন বাস্তবায়ন প্রকল্পের বিপরীতে সরকারি হিসাবে পার্সোনাল লেজার পিএল অ্যাকাউন্ট খোলা হয়েছে। এছাড়া সরকারি ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংশোধন করা হয়েছে। ঘরে বসে ঝামেলাবিহীন উপায়ে এক ঠিকানায় সকল সরকারি সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে নিয়ে অচিরেই নাগরিক সেবা শীর্ষক প্ল্যাটফর্ম চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ তরুণীর উদ্যোক্তা হিসাবে আয়ের সুযোগও তৈরি হবে। প্রিয় দেশবাসী, বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় re-strategizing the economy and mobilizing resources for equitable and sustainable development শীর্ষক টাস্ক ফোর্স থেকে এবং দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থার সংক্রান্ত বিষয়ে শ্বেতপত্র কমিটির থেকে ইতিমধ্যে সুপারিশ পাওয়া গেছে। জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং পরবর্তী অধ্যায়ে বিবৃত খাতভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে এই সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আমি এখন 2024-25 অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী 2025-26 অর্থবছরের বাজেট আপনাদের কাছে পেশ করছি। 2024-25 সম্পর্ক বাজেট। প্রিয় দেশবাসী, সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2024-25 অর্থবছরের বাজেট